কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। দেখা যাচ্ছে বইটা স্ক্রিনে? জি ম্যাম। আমরা চ্যাপ্টার 7 দেখছিলাম। হ্যাঁ, চ্যাপ্টার 7 এর কিছু ছোট ছোট টপিক বাকি ছিল। আচ্ছা, আমরা গতকাল এখানে ছিলাম যে আদার স্যাম্পলিং মেথড গুলা কি কি হতে পারে আমরা সেটা দেখছিলাম। তো আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং দেখেছি, ক্লাস্টার স্যাম্পলিংটা দেখেছি, এই দুইটাই শেষ করেছিলাম, তাই না? এর বাকিগুলা করানো হয়নি। তো এর পরের ক্ষেত্রে দেখেন, সিস্টেম্যাটিক স্যাম্পলিং নামে একটা স্যাম্পলিং মেথড আছে। সেখানে বলে কি, আচ্ছা আমরা একবার সিম্পল র্যান্ডম স্যাম্পল সিলেক্ট করেছিলাম একটা টেবিল থেকে, মনে আছে কিনা আপনাদের? যে একটা র্যান্ডম নাম্বারের টেবিল থাকে যেটা থেকে নাম্বার গুলা র্যান্ডমলি সাজানো থাকে, সেখান থেকে আমরা করেছিলাম। ম্যাম, 7th চ্যাপ্টারের এই পার্টটা কি ইন কোর্সে ইনক্লুড হবে? না না না, ইন কোর্সে ইনক্লুড হবে না, ফাইনালের জন্য থাকবে আর কি। মানে আপনাদের আগের যে সিলেবাস ছিল মিডের জন্য, এক্স্যাক্টলি ওইটাই সিলেবাস থাকবে। ওর মধ্যে আমি এক্সট্রা এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো আর অ্যাড হবে না, এখন এগুলা ওকে শুধু ম্যাম। ফাইনাল। আচ্ছা, তো আমরা যে টেবিলটা ছিল আমাদের র্যান্ডম নাম্বারের, সেখান থেকে আমরা কি করতাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে স্যাম্পল কালেক্ট করতাম বা স্যাম্পল সিলেক্ট করতাম আর কি। তো যখন পপুলেশন সাইজটা অনেক বেশি বড়, মনে করেন 5,000 জনের একটা পপুলেশন, ঠিক আছে, সেখান থেকে আমি মাত্র 50 জনকে নিতে চাচ্ছি স্যাম্পল হিসেবে। তো এরকম কেসে আমি যদি র্যান্ডম টেবিল ধরে করি, তাহলে কি হয়, অনেক বেশি টাইম কনজিউমিং হয়। অনেক সময় এমন হতে পারে যে শুরুর দিকের কিছু ভ্যালুই চলে আসছে, লাস্টের দিকের গুলো হয়তো বা আমি ইনক্লুড করতে পারিনি, ঠিক আছে, সেই ক্ষেত্রে স্যাম্পলিংটা ঠিক মতো হয় না। তো সেইটার জন্য এখানে একটা নতুন স্যাম্পলিং মেথডের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। সিস্টেম্যাটিক স্যাম্পলিংটা কিভাবে করে, তো মনে করেন যে আমি এই উদাহরণটা দিচ্ছি যে 5,000 জন আছে, 5,000 জন থেকে আমি 50টা স্যাম্পল কালেক্ট করতে যাচ্ছি। তো তার মানে কি, তার মানে প্রত্যেক 100 জনের থেকে আমি একজন করে নিব, তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে কাভার করা হবে। তো প্রতি 100 জন থেকে যদি আমি একজন করে নিতে চাই, সো এইটা যদি আমি ওই টেবিলের মাধ্যমে করতে যাই তো টাইম কনজিউমিং হয় আর এবং প্রপারলি আসে না। সো এটার জন্য একটা ওয়ে বের করা হয়েছে যে ফার্স্ট একটা নাম্বার আমি র্যান্ডমলি সিলেক্ট করব। মনে করেন প্রথম 100 জন যেটা আছে তার থেকে আমাকে একজন সিলেক্ট করতে হবে। সো এইটা আমি টেবিলের মাধ্যমে প্রথম নাম্বারটা নিতে পারি, বা মাঝ থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করলাম, মনে করেন সিলেক্ট করলাম হচ্ছে 23। তাহলে আমি প্রথম 100 জনের থেকে 23 নাম্বার জন যে থাকবে তাকে সিলেক্ট করলাম, এবং পরের 100 জন থেকে আমি কি করলাম যে প্লাস 100 করলে কি হবে 123 নাম্বার, প্লাস 100 করলে কি হবে 223 নাম্বার। এভাবে করে একটা, যে কোনো একটা নাম্বার যদি আমি যোগ করি, তাহলে সিস্টেমেটিক্যালি আমি প্রত্যেক 100 জন 100 জন 100 জন থেকে একজন একজন করে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? তাহলে একদম শুরুর 100 জন থেকে একজন সিলেক্ট হবে, লাস্টের 100 জন থেকেও একজন সিলেক্ট হবে, ঠিক আছে? এভাবে করে আমরা 50 জনকে সিলেক্ট করতে পারবো। এটাই হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। এরপরে একটা আছে, ম্যাম, সেটা এটা কি হচ্ছে, 223 323 এভাবে যাবে? জি জি জি, এরপরে হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং।
এখানে হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং এ কি বলা হয় যে এটা হচ্ছে আচ্ছা একটা জিনিস খেয়াল কর, আমরা এখন পর্যন্ত যে তিনটা স্যাম্পলিং মেথড আর একটা ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তো এই চারটা মেথড যেগুলো দেখলাম সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলছি কি যে প্রত্যেকটার সিলেক্ট হওয়ার একটা প্রবাবিলিটি আছে, তাই না? কিন্তু এখন যে দুইটা স্যাম্পলিং মেথড শিখবো, একটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং আর একটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং, এই দুইটাকে বলা হচ্ছে নন প্রবাবিলিটিক স্যাম্পলিং, ঠিক আছে? কারণ এখানে এক্স্যাক্টলি কার কত প্রবাবিলিটি বা সবার সিলেক্ট হওয়ার সেম প্রবাবিলিটি নাও থাকতে পারে। সো দেখেন কনভেনিয়েন্স স্যাম্পলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, ধরেন কোন একটা প্রফেসর অথবা টিচার তার কোন একটা রিসার্চ কাজের জন্য কিছু স্যাম্পল কালেক্ট করতে হবে। তো সে কি করতে পারে যে তার যে স্টুডেন্ট আছে সেগুলাকেই উনি মানে যে প্রফেসর উনি স্যাম্পল হিসেবে ইউজ করতে পারে, তাই না? কারণ তার কেন সে স্টুডেন্ট গুলাকে ইউজ করছে, কারণ এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। তাকে অনেক বড় কোনো এরিয়া থেকে যে নিতে হচ্ছে না, তার নিজের স্টুডেন্ট থেকে নিয়ে নিলে এটা ইজিলি তাদেরকে পাবে, তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নেওয়া ইজি হবে, ঠিক আছে? তো আমাদের দেখেন এটার নামই হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, মানে কি সুবিধাজনক। আমার জন্য যেটা সুবিধাজনক আমি সেই অনুযায়ী যদি স্যাম্পলটা সিলেক্ট করে নিই, তাহলে সেটা হচ্ছে আমার কনভেনিয়েন্ট স্যাম্পলিং। যেমন ধরেন অনেকগুলা অরেঞ্জ থেকে টেস্ট করব সেগুলার কোয়ালিটি, তো প্রত্যেকটা অরেঞ্জকে যদি আমি লেবেল করি যে এটা হচ্ছে অরেঞ্জ নাম্বার 1, অরেঞ্জ নাম্বার 2, অরেঞ্জ নাম্বার 3, দেন যদি র্যান্ডমলি সিলেক্ট করি তো সেটা অনেক বেশি ঝামেলা করা একটা ব্যাপার হবে, তাই না? তার থেকে যদি আমি র্যান্ডমলি কিছু অরেঞ্জ তুলে নিই এবং সেটা থেকে যদি আমি টেস্ট করি, তাহলে কাজটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে যদি আমি স্যাম্পলিং করি, তাহলে সেটাকে বলা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, মানে আমার সুবিধা অনুযায়ী আমি স্যাম্পলিংটা করছি। আর লাস্ট একটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। তো জাজমেন্ট স্যাম্পলিংটা হচ্ছে কি যে এটা আর একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে সবার সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম না। এখানে বলছে কি যে কোনো একটা স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে যে রিসার্চার থাকবে বা যে কালেক্ট করবে সে তার বেস্ট জাজমেন্টটা ইউজ করবে। মনে করুন কোনো একটা সাংবাদিক আছে, ঠিক আছে? সে উম সে কোনো কারো একটা বক্তব্য রেকর্ড করতে চাচ্ছে বা কোনো বিষয়ের উপরে জানতে চাচ্ছে। তো এখানে কি হবে, অনেকজন স্পেশালিস্ট থাকবে ওই একই টপিকের ওপর, কিন্তু সে ভাবছে কি যে আমি যদি এই পার্সনটার কাছ থেকে নিই সে আমাকে অনেক ইনফরমেশন দিতে পারবে। সো এইখানে সবার প্রবাবিলিটি কিন্তু সেম হলো না, সে যাকে বেস্ট মনে করছে যে ওই বক্তব্যটা দেওয়ার জন্য সে তার কাছে যে মানে স্পিচটা নিল আর কি। সো এখানে সে তার হচ্ছে বেস্ট জাজমেন্টটা ইউজ করলো, এই কারণে এটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। যে যে কাজটা করবে বা যে রিসার্চটা করবে সে তার নিজের জাজমেন্ট ইউজ করে যে কোনো একজনকে সিলেক্ট করে নিল স্যাম্পল হিসেবে, এটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং, ঠিক আছে? তো এই কয়েকটা ছিল আপনাদের স্যাম্পলিং মেথড। আর এখানে আপনাদের দু একটা ছোট ছোট টার্ম থাকতে পারে আপনাদের এই বইয়ে, মানে যেটা আমি দেখাচ্ছি অলরেডি এইখানে নাই। তো জাস্ট দু এক লাইনের যে স্যাম্পলিং এরর নামে একটা টার্ম হতে পারে, ঠিক আছে? আর আর একটা হতে পারে নন স্যাম্পলিং এরর। তো স্যাম্পলিং এরর আর নন স্যাম্পলিং এরর জিনিসটা হচ্ছে কি, আমরা পপুলেশন সম্পর্কে ইনফারেন্স করার জন্য আমরা স্যাম্পল কালেক্ট করি, তাই না? স্যাম্পল কালেক্ট করার আমাদের মেন আইডিয়াটাই হচ্ছে যে আমরা যেহেতু পুরো পপুলেশনকে নিয়ে কাজ করতে পারি না, সেটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হয় না এবং অনেক বেশি টাইম কনজিউমিং হয় এবং অনেক সময় পুরো পপুলেশনে কাজ করা ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা পার্টিকুলার পপুলেশন স্যাম্পল থেকে একটা পপুলেশন থেকে তার পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হবে এরকম একটা স্যাম্পল কালেক্ট করি। তো আমরা এই যে এতগুলা মেথড শিখলাম, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্রেটিফাইড স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা জাজমেন্টাল বা কনভেনিয়েন্স স্যাম্পলিং, এইগুলা বইয়ে যে আমরা কিভাবে স্যাম্পলটা কালেক্ট করব। তো আমরা এই যে স্যাম্পলটা কালেক্ট করতে চাচ্ছি এত রকম ওয়ে ইউজ করে, তার কারণ কি? তার কারণটা হচ্ছে যাতে আমার স্যাম্পলটা আমার পপুলেশনকে ভালো মতো রিপ্রেজেন্ট করে। কারণ যদি সে ভালো মতো রিপ্রেজেন্ট না করে তাহলে আমি
স্যাম্পল থেকে যেই ইনফারেন্সটা করব সেটা পপুলেশনের জন্য কারেক্ট নাও হতে পারে। সো আমি চাইবো কি যে আমি স্যাম্পলটা এমন ভাবে সিলেক্ট করি যাতে আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করে ভালো মতন। তো এই ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে আমি এই যে মেথড গুলো আছে এগুলা ইউজ করে আমি স্যাম্পল নিয়েছি, কিন্তু সেটা আমার পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে বলা হয় স্যাম্পলিং এরর। ঠিক আছে, যে যখন স্যাম্পলিং, তার মানে স্যাম্পলিং এররটা হচ্ছে একটা কারণ যার কারণে আমার স্যাম্পলটা আমার পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করে না। তো এটা অনেক সময় কিভাবে হতে পারে যে অনেক ছোট স্যাম্পল নিলে স্যাম্পলিং এররটা বেশি হয়। যে আপনি মেথড ঠিক ইউজ করেছেন, ঠিক আছে, আপনার যেটা ইউজ করা দরকার ছিল সেই মেথডে স্যাম্পল কালেক্ট করেছেন, কিন্তু এত ছোট স্যাম্পল নিয়েছেন যে সেটা পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করছে না। তখন সেটা হচ্ছে কি আমার স্যাম্পলিং এরর হতে পারে। তো স্যাম্পলিং এরর সাধারণত কমতে থাকে আমি যত বড় স্যাম্পল সাইজ নিব তত, কারণ আমি যদি বেশি নিতে থাকি তাহলে কি হয় সেটা পপুলেশনের মতো হতে থাকে আমার স্যাম্পলটা। সো এটা হচ্ছে আমার পপুলেশনকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারে। আর আরেকটা যে কারণে স্যাম্পলটা পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে না, আরেকটা কারণ হচ্ছে নন স্যাম্পলিং এরর। ঠিক আছে, এটা হতে পারে কি যে আপনি স্যাম্পলিংটা ঠিক মতন করেছেন, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে, যেমন আপনার মেজারমেন্ট এরর হতে পারে, ক্যালকুলেশনে ভুল হতে পারে। ঠিক আছে, অনেক আপনি হয়তোবা স্যাম্পল নিয়েছেন কিন্তু তারা ঠিক মতো রেসপন্স করতে চাচ্ছে না, বা আপনার কোয়েশ্চেনে তারা উত্তর দিতে চাচ্ছে না, বা ভুল উত্তর দিয়েছে, বা মিথ্যা উত্তর দিয়েছে। ঠিক আছে, এই ধরনের অনেক কিছু থাকতে পারে যে আমার স্যাম্পলিংটা ঠিক হওয়া সত্ত্বেও আমার স্যাম্পলটা স্যাম্পলিংটা ঠিক হওয়া সত্ত্বেও আমার স্যাম্পলটা আমার পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করছে না, সেক্ষেত্রে নন স্যাম্পলিং এরর হতে পারে। ঠিক আছে, এগুলো ছোট ছোট কিছু টার্ম, বেসিক, আমি জাস্ট জানিয়ে রাখলাম। ম্যাম এদের ডিফারেন্সটা আরেকবার একটু বলা যাবে, স্যাম্পলিং আর নন স্যাম্পলিং এররের? আচ্ছা, স্যাম্পলিং এররটা হচ্ছে যে আমার এক্স্যাক্টলি, যে একটা সেকেন্ড, এই দুইটাই হচ্ছে যে আমার স্যাম্পলটা পপুলেশনকে ঠিক মতো যদি রিপ্রেজেন্ট না করে সেটার দুইটা কারণ হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে স্যাম্পলিং এরর, একটা হচ্ছে নন স্যাম্পলিং এরর। তো স্যাম্পলিং এররটা হচ্ছে যে আমি স্যাম্পলটা ঠিক মতো নিয়েছি, তারপরেও যদি আমার এখানে রিপ্রেজেন্টেশনটা ঠিক মতো না হয়, ঠিক আছে, যে আমার স্যাম্পলটা পপুলেশনকে ঠিক মতো রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে, এদের মধ্যে ভ্যারিয়েন্সটা বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। আর নন স্যাম্পলিং এরর হচ্ছে এটা আমার স্যাম্পলিং এর সাথে রিলেটেড না, এটা হচ্ছে অন্য কোনো কারণে আমার স্যাম্পলটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, অনেক সময় রেসপন্স না করতে পারে অনেকে, এইসব কারণে। বোঝা গেছে? ম্যাম তাহলে কি স্যাম্পলিং এরর হচ্ছে যদি স্যাম্পল সাইজে বেশি ছোট হ্যাঁ, হয়ে যায় sample অথবা? size বেশি ছোট হলে হ্যাঁ স্যাম্পলিং এররটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। জি ম্যাম। আচ্ছা, আপনাদের চ্যাপ্টার 7 এখানে শেষ, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে আরেকটা ক্লাস আপনাদের লাগবে, তো আমি ওই ক্লাসে একটা রিভিউ ক্লাস নেব ভেবেছিলাম, কিন্তু আপনাদের বই কিছু টপিক নাই যেটা কভার করা একটু দরকার, কারণ না হলে বেসিকটা ক্লিয়ার, মানে ক্লিয়ার না আর কি, আমার টপিক গুলা কভার করা উচিত। তো আমি ওইটা লাস্ট ক্লাসে করব। আমি আজকে আপনাদের একটা ছোট রিভিউ ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মানে রিভিউ ক্লাস বলতে প্রত্যেকটা টপিক থেকে আপনাদের কিভাবে পড়াটা গুছাবেন বা কিভাবে পড়লে আপনাদের সুবিধা হবে, এই জিনিসটা আর কি ফাইনালের জন্য। তো আপনারা একটু খেয়াল করেন যে আমরা চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 11 পর্যন্ত কভার করেছি, তাই না? চ্যাপ্টার 5-এ জি ম্যাম। আমাদের ছিল হচ্ছে, মানে চ্যাপ্টার 5টা ছিল হচ্ছে আমাদের বেসিক, সেখানে আমরা পড়েছিলাম কি, চ্যাপ্টারের নাম ছিল প্রবাবিলিটি, আমাদের প্রবাবিলিটি না ডিসক্রিট প্রবাবিলিটি আমরা পড়েছিলাম। ডিসক্রিট প্রবাবিলিটি।
থ্যাংক ইউ। তো দেখেন, এখানে আমরা যখন শুরু করি ফার্স্টলি যে আমাদের প্রবাবিলিটি ধারণাটাই আসে হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল থেকে, ঠিক আছে? র্যান্ডম ভ্যারিয়েবল মানে তার সাথে একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড। সো এইখান থেকে, কারণ সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টের আউটকাম হিসেবে কাজ করে র্যান্ডম ভ্যারিয়েবল গুলা। তো আমি এখানে ডিটেইলে যাব না, জাস্ট আমি বলছি যে আপনারা যখন পড়বেন তখন আপনাদের বেস্ট হবে আর কি, যে এখন যেহেতু আপনারা পড়াশোনা গুছাই নেবেন, আপনারা একটা কাজ করতে পারেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখলাম সেটার একটা আউটলাইন করে নিতে পারেন। তো যেমন চ্যাপ্টার 5-এ আমরা কি শিখেছি, প্রথমে র্যান্ডম ভ্যারিয়েবল কি, তারপরে র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্য দেখেছি, তাই না? একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। সো আমরা চ্যাপ্টার 5-এ শুধুমাত্র ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছি, সেটার প্রপার্টিস কি ছিল, কিভাবে সেটা ক্যালকুলেট করতে হয়, প্রবাবিলিটি, আমরা এটা দেখেছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা ভ্যারিয়েবল যখন আমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাবিলিটি বের করেছি, সবগুলোর এক্সপেক্টেড ভ্যালু বের করেছি এবং ভ্যারিয়েন্স বের করেছি, তাই না? এই জিনিসটা আমরা করেছি। এখন আপনি যখনই এটা নিয়ে একটু মানে গুছিয়ে লিখবেন, তখন প্রত্যেকটার ক্ষেত্রে সূত্রগুলা আলাদা আলাদা করে লিখে নেবেন একটা পেজে অথবা একটা খাতায়, একই জায়গাতে প্রত্যেকটা সূত্র সুন্দর করে লিখে নেবেন, যাতে আপনাদের এক্সাম হলে যে ভুল না হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সূত্রের পার্থক্যটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখেছিলাম কি বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, কোভ্যারিয়েন্স, তারপরে আমরা দেখেছিলাম কি ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? এই কটা জিনিস আমরা চ্যাপ্টার 5-এ শিখেছিলাম। তো চ্যাপ্টার 5-এর এখানে আমরা যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখেছি। এরপরে এরপরে ছিল কি আমাদের কন্টিনিউয়াস প্রবাবিলিটি, ঠিক আছে? কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো ছিল, কি কি ছিল, কেউ একজন বলেন দেখি, মনে আছে কিনা আপনাদের? কেউ ম্যাম, কথা বলতে? কোয়েশ্চেনটা আরেকবার একটু বলতে পারবেন, মানে শোনা যায়নি তো। ও আচ্ছা, বললাম যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কি কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, মনে আছে? ম্যাম, ওই যে ইউনিফর্ম ছিল, তারপর বাইনোমিয়াল, তারপর হাইপার জিওমেট্রিক, পয়সন। ওকে, ভেরি গুড। তো এই যে উনি বললেন, ভেরি গুড, থ্যাংক ইউ। সো এই যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি, এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কি হবে, প্রত্যেকটার এক্সপেক্টেড ভ্যালু কি ছিল, ভ্যারিয়েন্স কি ছিল, এগুলা জাস্ট আপনারা একটু গুছিয়ে নেবেন, ঠিক আছে? কারণ যদি আপনারা ফর্মুলাটা ঠিকভাবে লিখতে পারেন, আই থিংক ম্যাথমেটিক্সটা অত বেশি কঠিন হবে না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রত্যেক, যেমন পয়সা ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝেন, হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝেন, এই জিনিসটা ঠিক মতো পড়বেন এবং তারপরে অঙ্কটা করবেন, ঠিক আছে? কারণ আপনাদের কোয়েশ্চেনে আমি এভাবে কোশ্চেন করার চেষ্টা করবো যে ম্যাম রিটেন এগুলো তো পার্টটাও। চ্যাপ্টার 5 হ্যাঁ হ্যাঁ, হাইপার জিওমেট্রি। এগুলো চ্যাপ্টার 5-এ। সো আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা যখন আপনারা পড়বেন, প্রত্যেকটা টপিক, সেটা বলতে কি বুঝেন সেটা পড়বেন, তারপরে ম্যাথমেটিক্সটা কিভাবে করতে হয় সেটা করবেন। কারণ আমি আপনাদের শুধু ম্যাথ দিই নাই, ঠিক আছে, মিক্সচার দিয়েছি, বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? সো আপনাদের রিটেন পার্টও থাকবে, শুধু ম্যাথ থাকবে এক্সামে, এরকম না। ম্যাম 6-7 অধ্যায় কি বেশি ভালোভাবে পড়বো নাকি 5টা থেকে বেশি কভার করার চেষ্টা আমি সবগুলা চ্যাপ্টার থেকে কভার করার চেষ্টা করব কোয়েশ্চিন, ঠিক আছে? এবং মিক্সচারও থাকবে, মানে একই কোয়েশ্চিনে 5-6 বা 6-7 বা 7-8 এরকম থাকতে পারে, ঠিক আছে? তো কোনোটারই ভ্যালু কম বা বেশি এটা আমি বলতে পারছি না, আপনাকে সবগুলা একটু সমান ওয়েট দিয়ে পড়তে হবে। বোঝা গেছে? ম্যাম, ফাইনালে তো অপশন থাকবে তাই না? হ্যাঁ, ফাইনাল অপশন থাকবে, কিন্তু আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ফাইনালে সেকেন্ড এক্সামিনার কোয়েশ্চিন করে, ঠিক আছে? সো দু একটা কোয়েশ্চেন এদিক ওদিক থেকে বা বাইরে থেকে আসতেও পারে,
খুব কম, সেটার প্রবাবিলিটি অনেক কম, হয়তো একটা দুইটা, বাট আপনাদের অপশন থাকবে, আপনাদের 6টা থেকে 4টা করতে হয়, 2টা এক্সট্রা থাকবে আর কি। আচ্ছা, তো চ্যাপ্টার 7-এ আমরা কি দেখেছিলাম? চ্যাপ্টার 7-এ আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করেছিলাম। এগুলো আপনারা মিডে আর ইন কোর্সে বোধহয় ভালো মতোই পড়েছেন। সো এইখানেও জাস্ট চ্যাপ্টার 5-এর মতোই আমাদের প্রবাবিলিটির জন্য একটা ফর্মুলা থাকে যেটা আমাদের ইউজ করতে হয়, এবং সেটা থেকে আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চিত্রগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন নর্মাল অ্যাপ্রক্সিমেশন, এখানে নর্মাল কার্ভের কিছু প্রপার্টিজ আছে সেইগুলা, তারপর এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা ক্ষেত্রে কি এটা বলতে কি বুঝি, এবং একই সাথে ম্যাথ, দুইটা পার্ট রাখবেন প্রত্যেকটা পড়াশোনা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের এক্সামে হেল্প হবে আর কি। আচ্ছা, চ্যাপ্টার 7-এ স্যাম্পলিং আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমরা পড়েছিলাম। চ্যাপ্টার 7-এ আমরা দেখেছি কি, আমরা লাস্টে দেখলাম যে স্যাম্পলটা কিভাবে কালেক্ট করতে হয়, এটা যদি শুরুতে হতো তাহলে ভালো হতো, হোয়াটএভার। দেখেন যে আমরা চেষ্টা করেছি কি, একটা পপুলেশন থেকে কিভাবে স্যাম্পল কালেক্ট করতে হয়, ফাইনাইট পপুলেশন হলে কিভাবে স্যাম্পল কালেক্ট করতে হয়, ইনফাইনাইট পপুলেশন হলে কিভাবে কালেক্ট করতে হয়, পয়েন্ট এস্টিমেটর কি, এই জিনিসটা আমরা চ্যাপ্টার 7-এ দেখেছি, ঠিক আছে? পয়েন্ট এস্টিমেটরটা কিভাবে বের করতে হয়, এবং এক্সপেক্টেড ভ্যালু এবং সেটার ভ্যারিয়েন্স, এবং একই সাথে দেখেছি যে আমরা একটা স্যাম্পল থেকে যদি পয়েন্ট এস্টিমেটর বের করি তাহলে সেটার জন্য ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, তাই না? স্যাম্পলের জন্য ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটা আমরা কি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দেখেছি, এবং বলেছি কি যে আমাদের এটা সাধারণত কি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, ঠিক আছে? পপুলেশন যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমাদের স্যাম্পল ডিস্ট্রিবিউশনটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। এবং এইখান থেকে আমরা দেখেছিলাম যে আমাদের জেড ভ্যালুটাকে কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তারপরে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দেখেছি হচ্ছে মিনের জন্য। হ্যাঁ, এখান থেকে একটু খেয়াল করবেন যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি মিনের জন্য আর প্রপোর্শনের জন্য, ঠিক আছে? এরপরে আমরা চ্যাপ্টার 8-এ পয়েন্ট এস্টিমেটর থেকে, আচ্ছা, চ্যাপ্টার 7-এ আরো দুইটা টপিক ছিল, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ পয়েন্ট এস্টিমেটর, ঠিক আছে? পয়েন্ট এস্টিমেটরের প্রপার্টি গুলা ছিল কি আনবায়াসনেস, ইফিসিয়েন্সি, কনসিস্টেন্সি, এন্ড লাস্টলি আজকে যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে আদার স্যাম্পলিং মেথড, যেগুলা ছিল, যেটা আজকে শেষ করলাম আর কি। সো আমাদের চ্যাপ্টার 7 থেকে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা যে কোনো একটা বাদ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা না করতে, কোনো চ্যাপ্টারই সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন না। সো চ্যাপ্টার 7 থেকে আমরা শিখেছি কি পয়েন্ট এস্টিমেটর, যেই পয়েন্ট এস্টিমেটরটা বের করা কিন্তু আমাদের চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 প্রত্যেকটাতেই লাগবে, ঠিক আছে? সো পয়েন্ট এস্টিমেটর জিনিসটা কি ক্লিয়ারলি মাথায় রাখবেন, এবং সেটাকে ইউজ করে কনফিডেন্স ইন্টারভালটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি চ্যাপ্টার 8-এ। তো চ্যাপ্টার 8-এ দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে পপুলেশন নোন, একটা হচ্ছে সিগমা নোন, একটা হচ্ছে সিগমা আননোন। সিগমা নোন ক্ষেত্রে আমরা কি জেড ডিস্ট্রিবিউশন ইউজ করি, আর সিগমা আননোন এর ক্ষেত্রে টি ডিস্ট্রিবিউশন ইউজ করি। কোয়েশ্চেন যখন পড়বেন তখন কেয়ারফুলি দেখবেন যে এখানে সিগমাটা কি দেওয়া আছে কি নাই, ঠিক আছে? আমি টি ডিস্ট্রিবিউশন ইউজ করব নাকি জেড ডিস্ট্রিবিউশন ইউজ করব, ঠিক আছে? ছোট ছোট ভুলের জন্য আপনাদের মার্ক কিন্তু অনেক কাটা যাবে, ঠিক আছে? সো এইগুলা এক্সামে একটু কেয়ারফুলি করবেন। আর চ্যাপ্টার 8-এ আমরা দেখেছিলাম যে মার্জিন অফ এরর কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর একটা জিনিস দেখেছিলাম যে মার্জিন অফ এরর যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে স্যাম্পল সাইজটা কিভাবে চেঞ্জ হয়, যে মার্জিন অফ এরর যদি আমি কমাই বা বাড়াই তাহলে সে অনুযায়ী আমাদের স্যাম্পল সাইজটা কিভাবে চেঞ্জ হয়। আমি ছোট ছোট আকারে টপিক গুলো বলছি যাতে আপনাদের মাথায় থাকে আর কি, ঠিক আছে? আমি কোনোটাই ব্যাখ্যা করছি না। আচ্ছা, চ্যাপ্টার 9-এ আমরা দেখেছি কি হাইপোথিসিস টেস্ট। এই হাইপোথিসিস টেস্ট করতে আমাদের চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 দুইটার জ্ঞানই কাজে লেগেছে, তাই না? যে আমরা পয়েন্ট এস্টিমেটর বের করেছি
এবং চ্যাপ্টার 8 এ কনফিডেন্স ইন্টারভাল বের করেছি। এই দুইটাকে একসাথে কাজে লাগিয়ে কি করার চেষ্টা করেছি, ফার্স্টে আমরা নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা ডেভেলপ করেছি, এবং সেটা করার পরে আমরা যখন হাইপোথিসিস টেস্ট করতে চাই, তখন আমাদের ফার্স্ট কাজ থেকে হাইপোথিসিসটা ডেভেলপ করা। ঠিক আছে, সেকেন্ড একটা আমরা এখানে শিখেছিলাম টাইপ 1 এরর আর টাইপ 2 এরর। এখানে টাইপ 1 এরর তো হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স, আর টাইপ 2 এরর কিভাবে বের করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। হ্যাঁ, এখন পপুলেশন মিন নোন আর পপুলেশন মিন আননোন এর ক্ষেত্রে 1 টেল টেস্ট, 2 টেল টেস্ট আর হচ্ছে মানে বোথ টেল টেস্ট আমরা দুইটাই দেখেছি। সো এইখানে আপনাদের বেস্ট হবে যে চ্যাপ্টার 9, 10 আর চ্যাপ্টার 11 একদম তিনটা অলমোস্ট সেম। ঠিক আছে, খালি পার্থক্যটা হচ্ছে আমরা কার জন্য বের করছি সেইটা। সো আপনাদের জন্য বেটার হবে যদি আপনারা একটা খাতাতে বা নোটের মতো করে নেন যে যখন হচ্ছে আমরা মানে পপুলেশন মিনের জন্য কোন ফর্মুলা ইউজ করছি, যখন পপুলেশন প্রপোর্শনের জন্য হাইপোথিসিস টেস্ট করছি তখন আমরা কোন ফর্মুলা ইউজ করছি, এই দুইটা চলে গেল। তারপরে আসে কি যে এগুলো ছিল কি একটা পপুলেশনের জন্য। তারপরে আমরা করেছি কি যে যখন পপুলেশন দুইটা হয়ে যাবে তখন তাদের ডিফারেন্সটা দেখার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করেছি, আবার প্রপোর্শনের ডিফারেন্সটা দেখার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করেছি। ঠিক আছে, আর চ্যাপ্টার 11-এ আমাদের কি ছিল, ভ্যারিয়েন্স এর জন্য আমরা হাইপোথিসিস টেস্টিং কিভাবে করেছি, আর দুইটা ভ্যারিয়েন্সের ডিফারেন্স দেখানোর জন্য হাইপোথিসিস টেস্টিংটা কিভাবে করেছি। ঠিক আছে, আপনারা পড়ার সময় যদি একটু ক্যাটাগরি করে ফেলেন যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি শিখছি এবং প্রত্যেকটা ফর্মুলার মধ্যে পার্থক্যটা কোথায় কোথায় হচ্ছে, এবং সে অনুযায়ী যদি ছোট করে একটা নোট করে ফেলেন তো আপনাদের পরীক্ষার দিন রিভিশন দিতেও আই থিঙ্ক ইজি হবে। ঠিক আছে, আর এই তিনটা চ্যাপ্টারেই একটা জিনিস খেয়াল রাখবেন যে ফার্স্টে আমরা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কনফিডেন্স ইন্টারভাল কিভাবে বের করতে হয় সেটা করেছি, তারপরে হাইপোথিসিস টেস্টিং করেছি। দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নেবেন। হাইপোথিসিস টেস্টিং এর ভেতরে আবার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে পি ভ্যালু, একটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিসকে একটু গুছিয়ে নেবেন যাতে নিজেরা এক্সাম হলে কনফিউজ না হয়ে যান যে কোনটা এসেছে আর কোনটার ফর্মুলা আমি ইউজ করছি। চ্যাপ্টার 9, 10 আর 11 মোটামুটি সেমই, শুধু একটা ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে একটা ডিফারেন্স এর জন্য, আর একটা হচ্ছে নরমালি আমি কিভাবে কনফিডেন্স ইন্টারভাল আর হাইপোথিসিস টেস্টিং করি এটা রিলেটেড। সো এর বাইরে আমাদের আর কিছু নেই আপাতত। আর কিছু টপিক আছে যেটা আপনাদের বইয়ে নাই, ঠিক আছে, সেই দু একটা টপিক আমি নেক্সট ক্লাসে বলে দিব, মানে আই মিন পড়াবো, আর আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে করেছে সেটা বলে দিব। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। আপনাদের জাস্ট আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। ঠিক আছে, পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন আজকে না করলে বেটার হয়। ঠিক আছে, আমি জাস্ট কোশ্চেনটা করব, দেন আপনাদের এরপরে নেক্সট ক্লাস হবে 5 তারিখে। ঠিক আছে, 4 বা 5 তারিখে। ঠিক আছে, 4 বা 5 তারিখ আপনাদের ক্লাস হবে, সেদিন আমি এক্সাম সম্পর্কে কিছু বলার থাকলে বলতে পারবো। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি রোল কল করছি। ঠিক আছে, সেকশন এ, রোল 1, Yes, miss. 4, 5, Yes, ma'am. 6, Present, ma'am. 8, 10, Present, ma'am. 10. 13, Present, ma'am. 14, 16, 19, Yes, ma'am. 19. 20, 22, Present, ma'am. 22. 25, Present, ma'am. 27, 28, Present, ma'am. 28 present. 30, 32, 34, 37, Yes, ma'am. 37. 39,
40, প্রেজেন্ট ম্যাম 40। 43, 45, প্রেজেন্ট ম্যাম 43। প্রেজেন্ট ম্যাম 45, 45 প্রেজেন্ট। 47, 47 প্রেজেন্ট ম্যাম। 49, 50, 50 প্রেজেন্ট ম্যাম। 52, 55, 56, 58, 60, 63, 60 প্রেজেন্ট ম্যাম। 63 প্রেজেন্ট ম্যাম। 64, 66, 69, 69 প্রেজেন্ট ম্যাম। 71, 72, 72 প্রেজেন্ট ম্যাম। ম্যাম। 74, 77, ম্যাম 74 প্রেজেন্ট। 77 present, ma'am. 78, 80, 78 প্রেজেন্ট ম্যাম। ম্যাম 80 প্রেজেন্ট। 82, 84, 82 প্রেজেন্ট ম্যাম। 84 প্রেজেন্ট ম্যাম। 87, 88, ম্যাম 88 প্রেজেন্ট। 92, 92 প্রেজেন্ট ম্যাম। 93, 95, 97, 97 প্রেজেন্ট ম্যাম। 100, 103, 105, ম্যাম 100 প্রেজেন্ট। 107, 107 প্রেজেন্ট ম্যাম। 108, 111, প্রেজেন্ট ম্যাম 111, 111। 112, প্রেজেন্ট ম্যাম 112। 115, প্রেজেন্ট ম্যাম 115। প্রেজেন্ট ম্যাম 114 ম্যাম। 14 ওয়েট প্রেজেন্ট ম্যাম করেন 114। সেকশন বি আসুক। 118, প্রেজেন্ট ম্যাম। 120, 121, প্রেজেন্ট ম্যাম 121। 123, প্রেজেন্ট ম্যাম 123। 126, প্রেজেন্ট ম্যাম। 128, প্রেজেন্ট ম্যাম 128। 130, ম্যাম 130। 131, প্রেজেন্ট ম্যাম। 132, প্রেজেন্ট ম্যাম। 153, প্রেজেন্ট ম্যাম 153। ম্যাম কালকে আমার মাইকে একটু প্রবলেম ছিল, আমার অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছিল? হ্যাঁ 154, 156, 159, প্রেজেন্ট ম্যাম 156। সেকশন বি 2, ম্যাম এ সেকশনের দুজনের মাইকের প্রবলেম ম্যাম, রোল নাম্বার 1 আর রোল নাম্বার 13। 1 তো দিয়েছি। ম্যাম ম্যাম ও সেকশন বলল ওর 8। মাইকের প্রবলেম। ম্যাম এ সেকশনের 8। ম্যাম এ সেকশনের 20, রোল নাম্বার 20। ম্যাম সেকশন এ 49। ম্যাম সেকশন এ 45। ম্যাম সেকশন এ 64। ম্যাম সেকশনে 95। ওকে সেকশন বি রোল 2, রোল 3, 7, প্রেজেন্ট ম্যাম 9, 7। 9, 11, 12, 12 প্রেজেন্ট ম্যাম। 15, 17, ম্যাম 17। 18, 21, প্রেজেন্ট ম্যাম 18। সরি 23, প্রেজেন্ট ম্যাম। 24, 23 আছে। প্রেজেন্ট। আচ্ছা 24 দিলাম, 23 রোল আছেন? প্রেজেন্ট ম্যাম। আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন, মানে লাস্ট 5 দিনে কোনো প্রেজেন্ট নাই?
ম্যাম কালকেও তো অ্যাটেন্ডেন্স দিছি। রোল 23। ইয়েস ম্যাম। ওকে, 26, প্রেজেন্ট ম্যাম 29, 29 প্রেজেন্ট ম্যাম 31, 33, ম্যাম 33। 35, 35 প্রেজেন্ট ম্যাম। 36, 36 প্রেজেন্ট ম্যাম। ম্যাম গতকালকে 38, আমার নেট খারাপ ছিল, প্রেজেন্ট কি দেয়া হ্যাঁ হয়েছে? প্রেজেন্ট আছে। 38, প্রেজেন্ট ম্যাম। 41, 42, 44, 44 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 41, 44 দিয়েছি। 46, 48, 46 প্রেজেন্ট ম্যাম। 51, 53, Yes, 54, ma'am. Ma'am, 53. 54 প্রেজেন্ট ম্যাম, 54। 57, 59, ম্যাম 59 প্রেজেন্ট। 61, 62, 65, ম্যাম 62 প্রেজেন্ট 65 প্রেজেন্ট ম্যাম 62 67, 70, ম্যাম 70 প্রেজেন্ট 73, ম্যাম 73 প্রেজেন্ট 75, 76, 79, 81, ম্যাম 76। 83, 83 প্রেজেন্ট ম্যাম 85, ম্যাম 85 প্রেজেন্ট 86, 86 প্রেজেন্ট। 89, 90, 91, 91 প্রেজেন্ট ম্যাম। 94, 96, 96 প্রেজেন্ট ম্যাম। 98, 99, 101, 102, প্রেজেন্ট ম্যাম 102 প্রেজেন্ট ম্যাম, 104, 106, ম্যাডাম 104 প্রেজেন্ট 109, 110, ম্যাম 110 প্রেজেন্ট। 113, ম্যাম 114, 113 প্রেজেন্ট। ম্যাম 114 প্রেজেন্ট। 116, 117, 119, 119 প্রেজেন্ট ম্যাম 122, ম্যাম 122 প্রেজেন্ট 124, 125, 125 প্রেজেন্ট ম্যাম। 127, 129, 152, 152 প্রেজেন্ট। 155, 157, 158, ম্যাম 110 দেওয়া হয়েছে কি? হ্যাঁ ম্যাম বি সেকশন 48। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে আজকে আসার জন্য। নেক্সট ক্লাস কবে হবে আমি গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো।